নমস্কার বন্ধুরা, আমার নাম ইঞ্জিনিয়ার রণদীপ চক্রবর্তী। তোমরা সবাই দেখছো বাস্তুকার দি বং ইঞ্জিনিয়ার, তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল। আজকে আমি যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হলো এস্টিমেশন। হ্যাঁ, আমি যেরকম কথা দিয়েছিলাম তোমাদের সবাইকে, আমি একটা গোটা প্লেলিস্ট তৈরি করব এস্টিমেশনের ওপরে। তো সেই এস্টিমেশনের ওপরের যে প্লেলিস্টটা করব তার প্রথম ভিডিও আজকে আমি শ্যুট করছি। আশা করব তোমাদের এই ভিডিওটা একটা প্রথম ধাপ হবে সিরিজ, যেটা বেয়ে বেয়ে কিন্তু তোমরা পরবর্তীকালে অনেক উঁচু মানের এস্টিমেট করার, অর্থাৎ অ্যাডভান্স লেভেলে এস্টিমেট করার যে কমপ্লেক্সিটিগুলো আসে, যেসব কঠিন সমস্যার সম্মুখীন আমাদের পড়তে হয়, সেগুলোকে কিন্তু তোমরা খুব ইজিলি ফেস করতে পারবে এবং সলভ করতে পারবে। তো শুরু করা যাক আজকের ভিডিও এস্টিমেশন। আজকের এই প্রথম ভিডিওতে আমি আলোচনা করব এস্টিমেট সম্পর্কে, এস্টিমেটের একদম বেসিক ধারণাগুলো নিয়ে। মানে এস্টিমেট কী জিনিস, এস্টিমেট কেন লাগে, কী জন্য গুরুত্বপূর্ণ, এই সাধারণ কিছু জিনিস নিয়ে। আমাদের প্রথমেই বুঝে নিতে হবে এস্টিমেট জিনিসটা আসলে কি। খুব সহজভাবে বলতে গেলে, আমরা যে রোজ বাজারে যাই বা দোকান থেকে কোনো জিনিস কিনতে যাই, আমরা তো একটা হিসাব করে নিই যে আমরা কী কী ধরনের জিনিস কিনবো, একটা ফর্দ তৈরি করে নিই, সেটা লেখার আকারে হোক বা নাই হোক। এখন আমরা দোকান থেকে কোনো জিনিস কিনতে গেলে আমরা তা কিনি কিন্তু টাকার বিনিময়ে। টাকা কতখানি লাগবে সেটা আমরা কিন্তু একটা আন্দাজ করে নিয়ে যাই। এই যে আমরা আন্দাজ করছি কতখানি টাকা আমাদের লাগতে পারে কিছু পরিমাণ জিনিস কেনার জন্য, এটা কিন্তু একটা এস্টিমেট। এবং বাস্তবিক ক্ষেত্রে আমরা এস্টিমেট কিন্তু প্রত্যেকে সবসময় করে থাকি। এটা যে কাজগুলো আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করে থাকবো, প্রতিটা ক্ষেত্রে তা যে কোনো কনস্ট্রাকশনই হোক না কেন, একটা বাড়ি হোক বা ব্রিজ হোক বা রাস্তা হোক, যে কোনো প্রজেক্ট, সেটা গভর্নমেন্টেরই হোক আর প্রাইভেটেরই হোক, সেক্ষেত্রে কিন্তু আমাদেরও একটা ধারণা লাগে যে কত টাকা আমাদের খরচা হতে পারে। যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিটা কাজেই কিন্তু তার মধ্যে টাকার একটা যোগসূত্র আছে, অর্থাৎ টাকা খরচা করার একটা ব্যাপার আছে, একটা কস্ট ইমপ্লিকেশন আছে। তো আমাদের এই যে পদ্ধতি, যার মাধ্যমে আমরা জানতে পারবো যে কত টাকা আমাদের একটা কাজ করতে লাগতে পারে, সেই নির্ণয় করার পদ্ধতিটাকে বলা হয় হলো এস্টিমেশন করা। এস্টিমেশন করা খুব গুরুত্বপূর্ণ জিনিস, বিশেষ করে আমরা যদি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিই কোনো ডিপার্টমেন্টে, অথবা আমরা যদি প্রাইভেট কোনো প্র্যাকটিসও করি, প্রতিটা ক্ষেত্রে কিন্তু এস্টিমেশনটা সবচেয়ে বেশি গুরুত্ব জিনিস, জাস্ট আফটার দি টেকনিক্যাল ড্রয়িং। এস্টিমেট ছাড়া কিন্তু আমাদের এগোনোর একটুখানিও গতি নেই। তাহলে আমরা বুঝে গেলাম এস্টিমেট জিনিসটা কি। এবার আমাদের জেনে নিতে হবে যে এস্টিমেটের কতগুলো ভাগ হতে পারে। মানে এস্টিমেট কিন্তু এক ধরনের হয় না, এস্টিমেট বিভিন্ন রকম ফেরে হতে পারে। মূলত আমরা এস্টিমেটটাকে দুখানা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। দুখানা ক্যাটাগরি, সেটা হলো, একটা হলো অরিজিনাল এস্টিমেট, মানে অরিজিনাল যে কাজ হবে তার এস্টিমেট। দ্বিতীয়টা হলো রিকাস্ট করা এস্টিমেটকে, অর্থাৎ এস্টিমেট একটা অলরেডি হয়ে আছে, তাকে পুনরায় যে কোনো কারণেই হোক না কেন আবার নতুন করে করা বা তার মধ্যে কিছু মডিফিকেশন করা। মূলত এই দুখানা ভাগে এস্টিমেটকে কিন্তু ভাগ করা যায়। এবার আমি ফার্দার ভাগগুলোর মধ্যে চলে আসবো। আমি এখন আলোচনা করব অরিজিনাল এস্টিমেটকে কভাবে ভাগ করা যেতে পারে। অরিজিনাল এস্টিমেটকে যেই ভাগগুলো আমরা ভেঙে নিতে পারি, তার মধ্যে একদম সবার প্রথমে আসে হলো অ্যাপ্রক্সিমেট এস্টিমেট। অ্যাপ্রক্সিমেট এস্টিমেট অর্থাৎ এই এস্টিমেটটা খুব একটা অ্যাকুরেট না, এটা যত টাকা খরচা হতে পারে তার কাছাকাছি চলে আসবে, মোটামুটি খরচাটা আমরা জানতে পারবো এস্টিমেশনের মাধ্যমে। কিন্তু এই এস্টিমেটটা তাহলে আমরা করবো কেন? এই এস্টিমেটটা আমাদের করার দরকার হয় যখন কোনো একটা প্রজেক্টের জন্য আনুমানিক কত টাকা খরচা হতে পারে খুব তাড়াতাড়ি আমাদের বের করতে হবে, কিন্তু অতখানি অ্যাকুরেসির দরকার নেই, তখন আমরা এই অ্যাপ্রক্সিমেট এস্টিমেট করবো। অ্যাপ্রক্সিমেট এস্টিমেট যদি বিল্ডিংয়ের ক্ষেত্রে বলি, তাহলে সেক্ষেত্রে প্লিন্থ এরিয়া রেট ধরে করা যায়। ধরা যাক একটা বিল্ডিংয়ের পার স্কোয়ার ফুট করতে খরচা লাগে হলো 2000 টাকা, এবং সেটা 1000 স্কোয়ার ফিটের বিল্ডিং, তাহলে 2000 দিয়ে 1000কে গুণ করলে আমরা যেটা পাবো সেটাই হয়ে যাবে কিন্তু তার একটা কস্ট। এটা হলো অ্যাপ্রক্সিমেট এস্টিমেট। এক্ষেত্রে আমাদের প্রতিটা আইটেম ধরে ডিটেল বিল্ডিংটাকে ড্রয়িং হিসেবে অ্যানালাইজ করতে হয় না। নেক্সট থাকে হলো ডিটেলড এস্টিমেট। নাম শুনেই বোঝা যাচ্ছে ডিটেলড এস্টিমেট মানে হলো একদম পুঙ্খানুপুঙ্খ ভালোভাবে বিবেচনা করে দেখা কতখানি খরচা কিন্তু হচ্ছে। এই ডিটেলড এস্টিমেট দুখানা অংশ নিয়ে গঠিত হয়। একটা হলো কোয়ান্টিটি অফ মেজারমেন্টস, অর্থাৎ আমরা প্রতিটা আইটেম, যেমন ব্রিক ওয়ার্ক, আর্থ ওয়ার্ক, প্লাস্টারিং, রং, এই যতগুলো আইটেম এক একটা কনস্ট্রাকশনের হয়,
সেই আইটেমগুলোর প্রতিটার ইন্ডিভিজুয়ালি আমরা ক্যালকুলেট করব তার কোয়ান্টিটি। আর একটা শিট থাকে, সেটাকে বলা হলো অ্যাবস্ট্রাক্ট অফ দ্য এস্টিমেট। সেখানে আমরা যেই কোয়ান্টিটিটা প্রতিটা আইটেমের পাচ্ছি সেই কোয়ান্টিটিকে রেট দিয়ে গুণ করে আমরা অ্যামাউন্টে পৌঁছাতে পারবো। এখন এই জিনিসগুলো একটু বুঝতে অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু যখন আমরা হাতে কলমে এস্টিমেটটা করব তখন কিন্তু এইগুলো আমরা খুব সহজেই বুঝতে পারবো। ডিটেইলড এস্টিমেটসের পরে আসছে হলো অ্যানুয়াল মেনটেন্যান্স এস্টিমেট বা অ্যানুয়াল মেনটেন্যান্সের জন্য কন্ট্রাক্ট যখন করা হয় তার জন্য যে এস্টিমেট করা হয় সেইটা। একটা বিল্ডিং, সেটা সরকারি হোক বা প্রাইভেট হোক, সেটা কিন্তু কিছু কিছু কাজ থাকে তার মধ্যে যেগুলো বারবার করতে হয়, যেমন রং করা বা কিছু মিসলিনিয়াস রিপেয়ার করা, যেমন একটা হয়তো দরজার ছিটকিনি ভেঙে গেছে, সেই ছিটকিনি লাগানো, এরকম কিন্তু সারা বছর ধরেই কিন্তু চলতে থাকে। তো সেইগুলোর জন্য কি করা হয়, সেগুলোর জন্য আগের বছরে যা খরচা হয়েছিল বা আগের 5 বছর ধরে যা খরচা হয়েছিল সেটার একটা অ্যাভারেজ খরচা ধরে এটাকে কনসিডার করা হয় যে আগামী বছরেও কিন্তু ওই অ্যাভারেজ খরচাটাই হবে। এক্ষেত্রে কিছু কিছু আইটেম যেগুলো খুব কমন সেগুলোকে ধরে নিয়ে এস্টিমেট করা হয়, আবার কিছু ক্ষেত্রে সম্পূর্ণ শিডিউলটাকে পুরোটাকেই আইটেম হিসেবে ধরা হয়, অর্থাৎ শিডিউলে যতগুলো আইটেম আছে সেগুলোকে পুরোটাকে কনসিডার করা হয়। এটাকে বলা হলো অ্যানুয়াল মেনটেন্যান্সের এস্টিমেট। এই অ্যানুয়াল মেনটেন্যান্স এস্টিমেট খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে সরকারি প্রকল্পের ক্ষেত্রে। যেমন সরকারি যে এস্টাবলিশমেন্টগুলো আছে, যেমন হসপিটাল হোক কি অফিস বিল্ডিং হোক, যেগুলো বারবার রং করার প্রয়োজনীয়তা হয়, এবং ছোট ছোট বিভিন্ন জিনিস চেঞ্জ করতে গেলে, যেটা আমরা নিজেদের বাড়ির ক্ষেত্রে কিন্তু একটা ছিটকিনি দোকান থেকে কিনে এনে লাগিয়ে দিতে পারি, সরকারি কাজে কিন্তু সেভাবে হয় না, সেটা কোনো কন্ট্রাক্টরের মাধ্যমে কাউকে টেন্ডার করে তবেই করা যায়। তো সেই ক্ষেত্রে ওই টেন্ডারটা করার জন্য কতখানি খরচা জানতে গেলে এই এস্টিমেটটা আমাদের করতে হয়। অরিজিনাল এস্টিমেটের পর আমরা আসবো রিকাস্ট করা এস্টিমেট, অর্থাৎ একটা এস্টিমেট হয়েই আছে কিন্তু কোনো কারণের জন্য তাকে আবার নতুন করে করতে হচ্ছে বা তার মধ্যে কোনো মডিফিকেশন আনতে হচ্ছে। এটা ক্ষেত্রে দেখা যায় দুখানা জিনিস হতে পারে, একটা হলো রিভাইস এস্টিমেট এবং দ্বিতীয়টি হতে পারে সাপ্লিমেন্টারি এস্টিমেট। প্রথমে জেনে নিই রিভাইস এস্টিমেট জিনিসটা কি। রিভাইস এস্টিমেট কিন্তু আমাদের কাজ করতে গেলে সরকারি প্রকল্পের ক্ষেত্রেই বহুবার কাজে লাগে। ধরা যাক আমি কোনো একটা কাজ করতে গিয়ে ধরে রেখেছিলাম যে আমার 10 কিউবিক মিটার ব্রিকওয়ার্ক লাগছে, এবং কাজ করতে গিয়ে দেখা গেল যে আমার 10 কিউবিক মিটারের থেকে 5%-এর মধ্যে বেশি লাগছে অথবা কম লাগছে, অর্থাৎ কোয়ান্টিটির ভ্যারিয়েশন হচ্ছে। মানে ব্রিকওয়ার্কটা দরকার আমার ধরা ছিল শিডিউলে 10 কিউবিক মিটার এস্টিমেট করে, সেখানে আমার লাগছে হয়তো 10.25 কিউবিক মিটার। তাহলে এই যে ভ্যারিয়েশনটা হলো, এই ভ্যারিয়েশনটা হলে আমার অটোমেটিক্যালি যেহেতু কোয়ান্টিটি বাড়ছে, রেট যেহেতু প্রতিটা আইটেমেরই থাকে, তাই অ্যামাউন্টটা চেঞ্জ হবে। এই জন্যই আমাদের কিন্তু রিভাইস এস্টিমেট করতে হয়। যখনই আমাদের এস্টিমেটের অ্যামাউন্ট চেঞ্জ হয়ে যাবে কোয়ান্টিটি চেঞ্জ করার জন্য, কিন্তু সেটা 5% ছাড়াবে না, সেক্ষেত্রে আমরা রিভাইস এস্টিমেট করে থাকি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কোয়ান্টিটি চেঞ্জ কিন্তু শুধু হবে নন স্ট্রাকচারাল ওয়ার্কের জন্য, অর্থাৎ কোনো স্ট্রাকচারাল পরিবর্তন হবে না, অরিজিনাল প্ল্যানের পরিবর্তন হবে না। মানে আমার এস্টিমেশনটা সবসময় যেহেতু একটা অ্যাপ্রক্সিমেশন, এস্টিমেশনটা কখনোই কিন্তু অ্যাকুরেট হয় না, 100% পারফেক্ট এস্টিমেট বলে কিছু হয় না, তাই জন্যই সেটা এস্টিমেট, মানে সেটা সবসময় একটা কিন্তু অ্যাপ্রক্সিমেট। এস্টিমেট যে করছেন অর্থাৎ এস্টিমেটার, তার অভিজ্ঞতা এবং তার স্কিলের ওপর ডিপেন্ড করে এস্টিমেট অ্যাকচুয়াল খরচা ঠিক কতখানি কাছে হবে। কিন্তু বাস্তবিকভাবে কাজ করতে গিয়ে কিন্তু ভ্যারিয়েশন হতেই পারে, কোনো আইটেম একটা একটুখানি কম লাগলো কোয়ান্টিটিতে, কোনো আইটেম একটু বেশি লাগলো, বা খরচা হয়তো সামান্য একটু বেড়ে গেল, লিমিটেড টু 5% যদি সেটা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা করব সেটা হলো রিভাইস এস্টিমেট করে সেটাকে পাস করাবো। নেক্সট হতে পারে হলো সাপ্লিমেন্টারি এস্টিমেট। আমরা রিভাইস এস্টিমেটের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু খেয়াল করেছিলাম যে সেখানে কিন্তু অরিজিনাল প্ল্যান বা অরিজিনাল স্ট্রাকচারটার কিন্তু কোনো চেঞ্জ হয় না, কিন্তু কোনো কারণে যদি কাজ করতে করতে যে কোনোভাবেই হোক আমার প্রয়োজনীয়তা বোধ করলাম যে আমরা যে অরিজিনাল প্ল্যানটা আছে, অরিজিনাল ড্রয়িংটা আছে বা অরিজিনাল স্ট্রাকচারটা আছে, তার মধ্যে পরিবর্তন ঘটাবো। সেই পরিবর্তন যদি ঘটানো হয়, অটোমেটিক্যালি তার জন্য যে কোয়ান্টিটি অফ আইটেমসগুলো লাগছিল সেগুলোরও পরিবর্তন হবে, এবং এই পরিবর্তন হলে তাহলে আমার নতুন করে নিশ্চয়ই এস্টিমেটটাকে কাস্টিং করতে হবে, মানে এস্টিমেটটাকে আবার মডিফাই করতে হবে। এক্ষেত্রে যেহেতু
মূল যে প্রাথমিক প্ল্যান যার উপর ভিত্তি করে এস্টিমেটটা অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছিল, সেই প্রাথমিক প্ল্যান বা নকশা অর্থাৎ ডিজাইন এইগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই জন্য আমাদের এখানে সাপ্লিমেন্টারি এস্টিমেট তৈরি করতে হবে। এবং আরেকটা জিনিস হতে পারে, সেটা হলো সাপ্লিমেন্টারি আইটেম অ্যাড করা, অর্থাৎ নতুন কোনো আইটেম লাগছে, সেই আইটেমটা আমরা বাইরে থেকে আলাদা যোগ করছি, সেক্ষেত্রে আমাকে পুরো এস্টিমেটটা আবার করতে হবে, করে নতুন আইটেমটাকে সাপ্লিমেন্টারি হিসেবে ঢোকাতে হবে। এই জিনিসগুলো নিয়ে তাদের ভাবার কোনো একটা কারণ নেই খুব একটা, যারা সরকারি কোনো কাজের সাথে এই মুহূর্তে যুক্ত না, কেননা সেক্ষেত্রে এগুলো খুব একটা লাগে না। মূলত এটা সরকারি পরিষেবার সাথে যারা যুক্ত, অর্থাৎ সরকারি যারা আধিকারিক ইঞ্জিনিয়ার, তাদের ক্ষেত্রে এগুলো খুব ভালোভাবে জানতে হয়, কেন এগুলো তাদের কাজ করার মধ্যে কিন্তু প্রচণ্ডভাবে লাগে। কিন্তু বাকিদের ক্ষেত্রে মূলত যেটা লাগে হলো অ্যাপ্রক্সিমেট এস্টিমেট, আর ডিটেলড এস্টিমেটটা খুব বেশি করে লাগে। তো এই ছিল এস্টিমেটের প্রকারভেদ। আমি যেটা সবার শেষে বলে এই ভিডিওটাকে শেষ করব, সেটা হলো এস্টিমেট কিন্তু আমাদের মনে রাখতে হবে, এস্টিমেট একদমই কখনো অ্যাকুরেট 100% হতে পারে না। এস্টিমেট হলো একটা আন্দাজ, একটা অ্যাপ্রক্সিমেট। এটা নির্ভর করবে যিনি এস্টিমেট করছেন তার প্র্যাকটিস, তার স্কিল, তার ড্রয়িং রিড করার ক্যাপাবিলিটির উপরে, যে এস্টিমেটটা কতখানি অ্যাকুরেট হবে। এস্টিমেট করার জন্য একটা স্কিল খুব দরকার, নাহলে এস্টিমেট করা যাবে না। যেহেতু এস্টিমেটটা আমরা কাজ হওয়ার আগে করি, অর্থাৎ আমাদের অ্যাকচুয়াল ফিল্ডে কনস্ট্রাকশনটা হওয়ার আগে আমরা করি, এটা জানার জন্য যে কতখানি খরচা হতে পারে। তাই জন্য আমাদের কিন্তু ড্রয়িংকে খুব ভালোভাবে রিড করতে জানতে হবে, অর্থাৎ ড্রয়িং, স্ট্রাকচারাল ড্রয়িং হোক কিংবা আর্কিটেকচারাল ড্রয়িং, সেটাকে খুব ভালোভাবে আমাদের কিন্তু বুঝতে জানতে হবে। ড্রয়িং কে কতটা বুঝতে পারছে তার স্কিলের ওপরেই কিন্তু নির্ভর করবে সে কত ভালো এস্টিমেটার হতে পারবে। এবং শুধু তাই নয়, ড্রয়িংটাকে বোঝা এবং মাথার মধ্যে কল্পনা করা কীভাবে স্ট্রাকচারটা হচ্ছে, অর্থাৎ একটা কনস্ট্রাকশন বাস্তবিকভাবে হতে ঠিক যেভাবে ধাপে 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 আস্তে আস্তে ওঠে, ঠিক সেই জিনিসটাকে আমাদের মাথার মধ্যে কিন্তু কল্পনা করতে হবে। সেই কল্পনা শক্তির উপরেও কিন্তু নির্ভর করবে যে এস্টিমেটটা কতখানি অ্যাকুরেট হবে এবং কতখানি নির্ভুল হবে। এস্টিমেট শুধুমাত্র কিন্তু খরচা জানার জন্য নয়, এস্টিমেটের আরও একটা নয়, দুটো পারপাস আছে। সেই দুটো পারপাস হলো, প্রথমটা, এস্টিমেটের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যে কি কি আইটেম আমাদের লাগছে, অর্থাৎ প্লাস্টারিং লাগছে কি লাগছে না, ব্রিকওয়ার্ক করতে হচ্ছে কি হচ্ছে না, এবং কতখানি করতে হচ্ছে। আমরা যখনই এইটা জানতে পারবো যে কতখানি কোন আইটেমটা লাগছে, তার সাথে সাথে আমরা জানতে পারবো তাহলে আমার ওই পার্টিকুলার আইটেমটা বা পার্টিকুলার কাজটা করার জন্য কোন মেটেরিয়াল কতখানি লাগছে, অর্থাৎ কতখানি ইট লাগছে, কতখানি বালি লাগছে, কতখানি সিমেন্ট লাগছে, কতখানি রড লাগছে, কতখানি স্টোন চিপস লাগছে, অ্যান্ড সো অন। এবং সেকেন্ড যে ব্যাপারটা আছে, এস্টিমেশনের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো যে একটা কাজ সম্পূর্ণ করতে কতখানি টাইম লাগে। এটা ডাইরেক্টলি জানতে পারি না, এটা আমরা বার চার্ট বা পার্ট সিপিএম মেথডের মাধ্যমে জানতে পারবো। পার্ট সিপিএম অথবা বার চার্ট করার জন্য আমার কিন্তু প্রাথমিক ডেটা হিসাবে এই এস্টিমেটেড ডেটাটা লাগবে, কত কোয়ান্টিটি কাজ কোন কোন আইটেমের জন্য হচ্ছে। কেননা সেটা না হলে কোনটার জন্য কত সময় লাগতে পারে, কোন কোন প্রসেসগুলো সাইমালটেনিয়াসলি একসাথে হবে, আর কোনটা তখনই হতে পারবে যখন আগের আরেকটা কাজ কমপ্লিট হয়েছে, এগুলো কিন্তু আমরা জানতে পারবো না। তাহলে এস্টিমেট শুধুমাত্র কিন্তু আমাদের খরচা কত হবে সেটাই জানায় না, তার সাথে সাথে জানায় কতখানি কি মেটেরিয়ালস আমাদের লাগতে পারে, এবং তার সাথে সাথে জানায় একটা কাজ শেষ হতে কত সময় লাগতে পারে। আমি আশা করব আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তোমরা কিন্তু এই সিরিজের পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো। আমি কিন্তু এবার প্লেলিস্ট তৈরি করব একটা, যেখানে এস্টিমেশনের একদম শুরু থেকে শেষ বিবিএস সহ সব কিছু নিয়ে আমি ডিটেইলডে আলোচনা করব, ডিটেইলডে তোমাদের বোঝাবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটাকে শেয়ার করে দাও এবং লাইক করো, আর নিচে কমেন্ট প্লিজ করো যদি তোমাদের কোনো সাজেশান থাকে। যদি মনে হয় ভিডিওটা তোমাদের ভালো লাগছে না, সেটাও অবশ্যই তোমরা জানাও, কেননা তোমাদের এই যে কমেন্টসগুলো সেটা কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এই ফিডব্যাকটা না পেলে কিন্তু আমি নিজেকে আরও ইমপ্রুভ করতে পারবো না। আশা করছি তোমাদের দিন ভালো যাবে। তোমরা সবাই ভালো থাকো, আমার ভিডিওগুলোকে দেখতে থাকো। গুড নাইট।